উচ্চ অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। খনন পুনঃখননের কাজ চলছে 3টি। সঞ্চালন লাইনে আরও 3 কোটি ঘনফুট সরবরাহের আশা। শীতের দাপটে জবুথবু উত্তর পূর্বাঞ্চল, বাড়ছে শিশুদের নানা রোগ। নিউমোনিয়া ও অ্যাজমার হার স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 3 গুণ। বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। সরকার পতনের পর আত্মগোপনে বেশিরভাগ জনপ্রতিনিধি। হবিগঞ্জের পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা ব্যাহত, শিগগিরই সমাধানের আশ্বাস। এবং মৌলভীবাজারের লাঠিটিলায় হচ্ছে না বঙ্গবন্ধু সাফারি পার্ক। বনভূমি সংরক্ষণে সম্পৃক্ত হচ্ছেন এলাকাবাসী। বাসস্থান ও জীবিকা বেঁচে যাওয়ায় বাসিন্দাদের স্বস্তি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়ানোর কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে সিলেট অঞ্চলে দৈনিক গ্যাস উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট, যা 16 কোটি 40 লাখে উন্নীত করতে চায় কোম্পানিটি। জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের জন্য বাড়তি এই পরিমাণ গ্যাস নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে পাওয়ার আশা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। পরিত্যক্ত ঘোষণার 30 বছর পর পুনঃখনন করে সিলেট 7 নম্বর গ্যাস কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয় গত 4 নভেম্বর। এর আগে 2023 সালের নভেম্বরে সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে নতুন করে গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়। দেশে বর্তমানে গ্যাসের সংকট চলছে। চলমান সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাসকে 16 কোটি 40 লাখ ঘনফুটে উন্নীতকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গ্যাস কূপ থেকে দৈনিক 2.5 কোটি ঘনফুট গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদায় কিছুটা যোগান দিতে যাচ্ছে সিলেট 10 নম্বর গ্যাস কূপ। নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা প্রতিষ্ঠানটির। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার হয়ে যায়, তা আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে চলতি অর্থ বছরে একটি তেল কূপ সহ আরও 10টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি, যা থেকে আরও 12 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। আর একটা কূপ আছে যেটা আমরা হয়তো 15 মিলিয়ন চলে আসবে, সেটা 15-30 আমরা হয়তো বা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা 30 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ আছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরহাদ হাওলাদার। সরাসরি যাচ্ছি সেখানে। ইকরাম, ধন্যবাদ। আমি দেশের গ্যাস সেক্টরের সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরহাদ হাওলাদারের সঙ্গে।
ডক্টর মোহাম্মদ ফরহাদ হাওলাদার স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা প্রতিবেদনে দেখলাম যে দেশে বর্তমানে গ্যাসের চাহিদা রয়েছে 380 কোটি ঘনফুট গ্যাস, তার মধ্যে মাত্র 250 কোটি ঘনফুট গ্যাস বিভিন্ন কোম্পানি, দেশি বিদেশি কোম্পানিগুলো যোগান দিচ্ছে। বাকি রয়ে গেল 130 কোটি ঘনফুট গ্যাস। এই 130 কোটি ঘনফুট গ্যাস যোগান দেওয়া কি সম্ভব? আসলে এটা একটি জনগুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আপনাকে ধন্যবাদ। আমি এর আগে বলেছি, আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন ওনাদেরকে অবশ্যই 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 বলবো, আমাদের যেই জায়গাগুলোতে শর্ট টার্মের জন্য যে জায়গাগুলোতে অলরেডি সার্ভে করা আছে, এই সার্ভে করা যেই জায়গাগুলোতে আছে এবং যেখানে মোটামুটি প্রসপেক্টিভ জোন হিসেবে বলা হয়েছে, এই জায়গাগুলোতে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের ডিলিং করলে আমরা মোটামুটিভাবে স্বল্প সময়ের মধ্যে সেখান থেকে গ্যাস তুলতে পারবো। যেহেতু অলরেডি সার্ভে থেকে আমাদের জানা আছে অ্যাবাউট একটা রিসোর্স এখানে আছে। যেমন আমি এক্সাম্পল বলতে চাই, আমাদের 12-13 যে সিলেট জোন, এখানে সার্ভে অলরেডি কমপ্লিটেড, কিছু জায়গায় অনেক জায়গা বাকি আছে। এই যে জায়গায় সার্ভে কমপ্লিট হচ্ছে, এখানে প্রায় 21 থেকে 22 টিসিএফের মতো একটা রিসোর্স বলা হয়েছে। তো এইখানে যদি যেই জায়গা প্রসপেক্টিভ লোকেশন আছে, লোকেশন অনুযায়ী যদি আমাদের ডিলগুলো করা হয়, তাহলে আমি মনে করি এখান থেকে ইমিডিয়েটলি কিছু গ্যাস উত্তোলন করা সম্ভব, বা খুব কাছাকাছি দেওয়া হলেও উইদিন 6 থেকে 1 বছরের মধ্যে কিছু গ্যাস তোলা সম্ভব। এছাড়াও আমি যেতে চাই 15 এবং 22 নম্বর যে ব্লক আছে, আমাদের হিল ট্যাক্স এরিয়ায় কিছু জায়গাতে অলরেডি সার্ভে শেষ করেছে। আপনারা জেনে খুশি হবেন, এই জায়গাতেও প্রায় 22 থেকে 23 টিসিএফ রিসোর্স হিসাবে অলরেডি আমরা জেনেছি। এরকম এই জায়গাটায় যে জায়গাতে প্রসপেক্টিভ যে জায়গাতে বলা হয়েছে, লোকেশনগুলো প্রসপেক্টিভ হিসেবে ধরা হয়েছে, এই জায়গাগুলোতে যদি ডিলিট করা হয়, তাহলে আমি মনে করি এখান থেকেও একটা বড় অ্যামাউন্টের গ্যাস পাওয়া সম্ভব, যেটা আমাদের এই যে বর্তমান যে ক্রাইসিস, এই ক্রাইসিসকে কিছুটা হলে সামাল দিতে পারবে। তবে মিড টার্ম এবং লং টার্ম, এই দুইটার জন্য আমি বলবো বাংলাদেশের, আমি যেদিকে তাকাই, বিশেষ করে এই নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট এবং সাউথ পার্ট থেকে সাউথ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট, এই পার্ট দিকে আমরা যখন তাকাই তখন মনে হয় এই পুরো জোনটাই আসলে গ্যাস প্রণ জোন। এই জোন থেকে আমরা চাইলে বা আমরা যদি সার্ভে শেষ করতে পারি এবং সার্ভে অনুযায়ী রেসপেক্টিভ জায়গায় যদি আমরা ডিলিং করতে পারি, তাহলে আমরা এখান থেকে বাংলাদেশের চাহিদা মতো গ্যাস যোগান দেওয়ার মতো গ্যাস আছে বলে আমি মনে করি। এরপর আরেকটি কথা বলি, একটা কথা হচ্ছে কি, ছাতক 1 এবং ছাতক 2 সুনামগঞ্জে দুইটি টেংরাটিলা গ্যাস কূপ মামলার জটিলতার কারণে এই দুইটি গ্যাস কূপ থেকে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি গ্যাস উত্তোলন করতে পারছে না। সেক্ষেত্রে বিপুল পরিমাণ গ্যাস এখানে মজুদ আছে। এইটি মামলা কি দ্রুত নিষ্পত্তি করা উচিত কি আপনি মনে করছেন? আমি অবশ্যই মনে করছি এইটা সম্পূর্ণ নির্ভর করে নীতি নির্ধারণী অ্যাজ ওয়েল অ্যাজ যে ইন্টারন্যাশনাল যে এজেন্সিগুলি আছে তাদের সাথে কোন পর্যায়ে আসে, আলোচনার সাপেক্ষে এটা বলা যাবে। আর তারপর এখানে জিওলজিক্যাল কিছু কমপ্লেক্সিটিও আছে, সেটা হচ্ছে এখানে পুরো স্ট্রাকচারটা ডিস্টারবেন্স হয়ে গেছে। সেটা যদি ঠিক থাকে এখন, সেটা ডিরেকশনাল ডিলিং বা কোনো যদি তোলা যায়, তো সেইটা আমার মনে হয় এই মামলাগুলি যদি সম্ভব হয় দ্রুত এখানে নিষ্পত্তি করে এই জায়গায় উদ্যোগ নেওয়া উচিত, কারণ এই গ্যাস ফিল্ডটি অলরেডি আমাদের ডেভেলপ, যেখান থেকে গ্যাস তোলা সম্ভব। স্যার, সেক্ষেত্রে আমরা জানি যে আপনার আগেও বলেছেন যে সাগরে বিপুল পরিমাণ গ্যাস মজুদ আছে, ভায়াবল না বা অর্থের অপচয় হবে, বিভিন্ন কারণে বন্ধ ছিল সেখান থেকে উত্তোলন। এইটি কি উত্তোলন করা সম্ভব কিনা সাগর থেকে, এবং সেটি উত্তোলন করা গেলে দেশের গ্যাসের সংকট মোকাবেলা করা যাবে কিনা? আসলে সাগরের গ্যাস নিয়ে আমি অনেকবার কথা বলেছি, আজকেও বলি। সাগরে আমাদের অফশোর যেটা বলছি, মিয়ানমারে 1 টিসিএফ দেওয়া শুরু হয়েছিল, এখন সেখানে 9 টিসিএফ। তো মিয়ানমারের সীমান্তে আমাদের যে বাউন্ডারিতে আমাদের যে গ্যাসগুলি আছে, সেই গ্যাসগুলি, আমি আবার এই কথাটি বলি, আমরা
সারফেসের উপরে বাউন্ডারি দিতে পারবো, সেখানে বিভিন্ন ধরনের অবলিগেশন সৃষ্টি করতে পারে, তারা যদি আমাদেরকে না আসতে পারে, কিন্তু সারফেস থেকে নিচে কিন্তু আমরা কোনো বাউন্ডারি দিতে পারবো না। আমাদের গ্যাসগুলি যদি কানেক্টিং হয় তাহলে কিন্তু সেদিকে আস্তে শিপিং করে আস্তে আস্তে যখন গ্যাসটা ওদিকে চলে যাবে। তো এই দিক থেকে আমি আমাদের নীতি নির্ধারণ, বিশেষ করে সরকার যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের অফশোর রিজিয়নে যাতে দ্রুত আমরা ব্যবস্থা নিই, অর্থাৎ ওখানে প্রপার সার্ভেটাই এখনো হয়নি, যাতে সার্ভেটার জন্য আমরা অ্যাটলিস্ট যে যথাযথ ব্যবস্থা নেই এবং সেখানে আমরা গ্যাস অ্যাটলিস্ট আইডেন্টিফাই করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিই। আমরা দেশের গ্যাস সেক্টরের সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাত হাওলাদারের সঙ্গে। মোটামুটি এই ছিল সিলেটের সহ সারা দেশের গ্যাস সেক্টর নিয়ে যে সম্ভাবনা এবং সমস্যার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অন্য প্রসঙ্গ, শীতের দাপটে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। স্বাভাবিক সময়ের চেয়ে হাসপাতালগুলোতে প্রায় 3 গুণ বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্টের রোগী। এ অবস্থায় বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। 9 জানুয়ারি থেকে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভোর থেকে কুয়াশার ঘনত্ব কম থাকলেও ছিল কনকনে হিমেল হাওয়া। দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় জনজীবনে স্থবিরতার মতো ব্যাহত হয় যান চলাচল। শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। শীতবস্ত্র না পেয়ে কষ্টে দিন যাপনের কথা জানিয়েছেন অনেকে। সকালবেলায় গাড়ি বেড়াচ্ছি, ভাড়া উঠে নাই। ঠান্ডার জন্য কোনো কাজ কাম আসে না, কোনো গিরস আসে না, কামও হয় না। শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। হাসপাতালগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে প্রায় 3 গুণ। হবিগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন 70, ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। অতিরিক্ত ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে ভর্তি করছি। নবজাতক থেকে শুরু করে 5-6 বছর বয়সে যে কোনো শিশুই ঠান্ডাজনিত কারণে তারা মৃত্যুর সাথে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। ওয়ার্ড এবং গিয়ে ইমার্জেন্সিতে যতটুকু সম্ভব আমরা আমাদের সেবা রাখার চেষ্টা করি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 9 জানুয়ারি থেকে তাপমাত্রা আরও কমলে বাড়তে পারে শীতের তীব্রতা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিভাগের সময় আরও থাকছে। হাওড়ে মাছ ধরার ধুম। সুনামগঞ্জে রাতভর শিকারের পর নেওয়া হচ্ছে ওয়েসখালী মৎস্য অবতরণ কেন্দ্রে। সরবরাহ বাড়ায়, কমেছে দাম। জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে হবিগঞ্জের পৌরসভা ও অধিকাংশ ইউনিয়ন পরিষদে। যথাসময়ে মিলছে না জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এ কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করতে বিপাকে পড়েছেন অনেক অভিভাবক। তবে শিগগিরই ভোগান্তি নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান অনেক জনপ্রতিনিধি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অপসারণ করা হয় পৌরসভার জনপ্রতিনিধিদের। রাজনৈতিক কারণে আত্মগোপনে চলে যান ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যান ও সদস্য। আবার অনেকে বিভিন্ন মামলায় এখন কারাগারে। জনপ্রতিনিধিবিহীন হবিগঞ্জের বেশিরভাগ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে ধীরগতিতে। যথাসময়ে মিলছে না নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এ কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করাতে বিপাকে পড়েছেন অনেক অভিভাবক। এলাকাবাসী জানান, মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যান মেম্বার না থাকায় প্রশাসনিক কাজ করছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এতে সেবা পেতে নানা জটিলতা ও হয়রানির শিকারের অভিযোগ তাদের। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন ইত্যাদি গেলে অনেক ভোগান্তি। মানে একটা জিনিসের লাগে 1 মাস 2 মাস এরকম সময় লাগে নিতে গেলে। একজন মানুষকে যখন 10 জনের বোঝা চাপিয়ে দেওয়া হয়, যে অবস্থা তৈরি হবে বর্তমান পরিস্থিতিটা তাই দাঁড়িয়েছে। 12টার থেকে এখন পর্যন্ত ওয়েট করতেছি চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য। স্যার আসবে, তারপর সাইন দিবে। এখন পর্যন্ত বসে আছি, প্রায় 4টা বাজতেছে। জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আসছি, আর এখনো তাদের পাই নাই। আমি অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি। তবে স্থানীয় সরকার বিভাগ বলছে, নাগরিক সুবিধা নিশ্চিতে শূন্য পদগুলোতে শীঘ্রই জনবল নিয়োগ করা হবে। এতে সংকটের সমাধান হবে। বর্তমান প্যানেল চেয়ারম্যান এবং কাউন্সিলর এবং ওয়ার্ড সদস্যদের সহায়তায় আমরা এই গ্যাপটুকু আমরা পূরণ করতে আমরা সমর্থ হয়েছে এবং জনগণ ইদানিং আমাদের ইউনিয়ন পরিষদগুলো থেকে
সেবা পাওয়ার ক্ষেত্রে এখনই দ্রুততম সময়ে সেবা পাচ্ছেন। আশা করি দায়িত্বশীলতা এবং আন্তরিকতার মাধ্যমে এই ঘাটতিটুকু কাটিয়ে উঠবেন। হবিগঞ্জে 6টি পৌরসভা ও 77টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। মৌলভীবাজারের লাঠিটিলা পাহাড়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় নেয় সিদ্ধান্ত বাতিলে খুশি বাসিন্দারা। তারা জানান, পার্ক নির্মাণ হলে তাদের বাসস্থান ও জীবিকা হুমকির মধ্যে পড়ত। বন বিভাগ বলছে, সংরক্ষিত এই বনভূমি সংরক্ষণে স্থানীয়দের সম্পৃক্ত করা হচ্ছে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। 2023 সালের নভেম্বরে মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন সরকার। পরিকল্পনা অনুযায়ী 2028 সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা ছিল। এরপরই তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে এ সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 2024 সালের ডিসেম্বরে এই সিদ্ধান্ত বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে খুশি স্থানীয়রা। তারা জানান, পার্ক নির্মাণ হলে তাদের বাসস্থান ও জীবিকা হুমকির মুখে পড়ত। কাটা পড়ত বিস্তীর্ণ এলাকার ফলের বাগান। এরারও ক্ষতি, গাছপালারও ক্ষতি, পশু পাখিরও ক্ষতি। সাফারি পার্ক না হইলে আমরা বালা। তার জীবন জীবিকা মোটামুটি এটার মাঝেই চলে। যদি সাফারি পার্ক হইতো তাহলে আমরা 350 ফ্যামিলি অসহায়ের মাঝে পড়ে গেলাম, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা। পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষারও দাবি জানান তারা। সমগ্র পরিবেশবাদী যারা তীব্র প্রতিবাদ আমরা করেছিলাম, কিন্তু আমরা পারিনি সেটা রোধ করতে। বর্তমান সরকার এসে সেই একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। এটির যে সমৃদ্ধ বন, এখানে ভূদর্শ যে বিভিন্ন প্রাণী বৈচিত্র্য আছে, বনের যে যোগাযোগ ব্যবস্থা আছে, সেটি যদি আমরা অরক্ষিত রাখতে পারি তাহলে আমি মনে করি লাঠিটিলা আবার স্বরূপে ফিরে আসবে। এদিকে বন বিভাগ বলছে, সংরক্ষিত এ বনভূমিকে আরো উন্নত করতে স্থানীয়দের সম্পৃক্ত করে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একটা সাজেশন থাকবে যে স্থানীয় মানুষদের কে কন্ট্রিবিউট করা, যে কিভাবে তাদেরকে কন্ট্রিবিউট করে আরো আমাদের যে লাঠিটিলা যে প্রাকৃতিক বন আছে সেটাকে আরো উন্নত করা যায়। 1920 সালে লাঠিটিলাকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। Thai Aluminium. The better is now the best. বিভাগীয় সময় আরও থাকছে। জামালপুরের সরিষার মাঠে সারি সারি বাক্স মধু সংগ্রহের ব্যস্ততা। আবহাওয়া ভালো হওয়ায় আবাদ বেড়েছে দ্বিগুণ, খুশি চাষিরা। নেত্রকোনা পৌরসভার জরাজীর্ণ বেইলি সেতু ভেঙে মগরা নদীর উপর নির্মাণ শুরু হয়েছে নেটওয়ার্ক আর্চ ব্রিজ। তবে নদী দখলমুক্ত করে সঠিক সময়ের মধ্যে টেকসই একটি অবকাঠামো নির্মাণের দাবি এলাকাবাসীর। সড়ক বিভাগ বলছে, আগামী 1.5 বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনা পৌরসভার ভেতর দিয়ে বয়ে গেছে মগরা নদী। দুই পাড়ের বাসিন্দাদের নদী পারাপারের একমাত্র স্থান ছিল থানার মোড় এলাকার জরাজীর্ণ বেইলি সেতু। পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নতুন সেতু নির্মাণ। অবশেষে বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। পুরাতন বেইলি সেতু ভেঙে শুরু হয়েছে নেটওয়ার্ক আর্চ ব্রিজ। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হয় প্রকল্পের কাজ। মানুষের চলাচলের জন্য পুরাতন সেতুর কাছাকাছি আরেকটি অবকাঠামো নির্মাণ করা হয়েছে। জনগণ চলাফেরা করতে পারত না, বাচ্চারা স্কুলে যাইতে পারত না সঠিকভাবে যানজটের জন্য। এটা খুব ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল। নেত্রকোনা শহরের যে জ্যামটা হয়, এটা এই ব্রিজটা নির্মাণ হলে জ্যামটা দূর হওয়া অনেকটাই সম্ভাবনা রয়েছে। চমৎকারভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটা শেষ হয়, সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাবো। বারবার বলার পরও নদীর তীর দখলকারীরা স্থাপনা উচ্ছেদ না করায় কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। আশেপাশের ঘরবাড়ির জন্য সমস্যা আর কি, সবাই বোঝাচ্ছে ওনাদেরকে পরিষ্কার করে দেওয়ার জন্য, কিন্তু ওনারা মানতেছে না। সড়ক বিভাগ বলছে, প্রকল্পের মেয়াদ 2 বছর হলেও আগামী 1.5 বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। যানজট নিরসন সহ একটি দৃষ্টিনন্দন সেতু নির্মিত হলে শহরের যে সড়ক নিরাপত্তা সেটিও বৃদ্ধি পাবে। আমরা আশা করছি যে আগামী 1 থেকে 1.5 বছরের মাঝে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। 56 মিটার দীর্ঘ ও 11.8 মিটার প্রস্থের সেতুতে স্প্যান থাকবে শুধু একটি। নদীর মাঝে থাকবে না কোনো পিলার। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 22 কোটি 82 লাখ টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। সুনামগঞ্জের হাওর বাউরে মাছ ধরার ধুম পড়েছে।
সারা রাত শিকার করা মাছ নৌকা কিংবা ট্রাকে করে নেওয়া হচ্ছে স্থানীয় ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে। পর্যাপ্ত মাছের সরবরাহ থাকায় দামও কমেছে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। ওয়েজখালী এলাকায় সুরমা নদীর ঘাটে একের পর এক ভিড়ছে মাছ বোঝাই নৌকা। সড়ক পথেও ট্রাক বোঝাই মাছ নিয়ে হাজির পাইকারি বিক্রেতারা। ট্রাক এবং নৌকা থেকে বাক্স ভর্তি মাছ নামানো হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রে। দেশীয় এসব মাছের সয়লাভ ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্র। দরদামে চলে রুই, কাতল, চাপিলা, মৃগেল, আইর, বোয়াল সহ নানা প্রজাতি দেশীয় মাছ বেচাকেনা। খুচরা বিক্রেতা ছাড়াও ক্রেতারা ভিড় করেন মাছ কিনতে। মাছের সরবরাহ ভালো থাকায় দামও হাতের নাগালে। বিলের মাছ আমদানি হওয়ার কারণে খুবই সীমিতের মধ্যে দাম দর আছে। আমরা একটু সস্তা কিনতে পারতেছি, সস্তা কাস্টমাররাও খাইতে পারছে, ক্রেতারাও খাইতে পারতেছে। ট্যাংরা 450, 500, পাঙ্গাস 200, 170। মাছের চাহিদা বুঝা 10 মন, 12 মন, 15 মন পর্যন্ত কিনি, মানে মাছের চাহিদা অনুযায়ী মাছ কিনি। প্রতিদিন সকাল 8টা থেকে বসে এই হাট। ঘণ্টাখানেকের মধ্যেই বিক্রি হয় লাখ টাকার মাছ। সময় সংবাদ, সুনামগঞ্জ। দখল দূষণে অস্তিত্ব সংকটে নবীগঞ্জের বরাক নদী। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীতে ময়লা আবর্জনা ফেলার কারণে প্রশস্ততা কমে এখন মৃত প্রায়। তবে নদীটি রক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। এক সময়ের স্রোতস্বিনী ও খরস্রোতা বরাক নদীটি এখন ময়লা আবর্জনার ভাগাড়। পানি প্রবাহ না থাকায় আস্তানা গেড়েছে কচুরিপানা। হবিগঞ্জের নবীগঞ্জ বাজারের সঙ্গে দেশের অন্যান্য এলাকার পণ্য পরিবহনের একমাত্র জলপথ ছিল শাখা বরাক নদী। এক সময়ে লঞ্চ সহ বিভিন্ন নৌযান চলাচল করত, কিন্তু বর্তমানে নদীর দুপার সহ অধিকাংশ দখলদারদের কবলে। নদী তীরবর্তী নবীগঞ্জ বাজার ও বাসাবাড়ির পয় নিষ্কাশনের পাইপ সরাসরি নদীতে যুক্ত। গবাদি পশুর বর্জ্য, হাসপাতাল ক্লিনিকের ময়লা, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য সহ নানা দূষণে ব্যবহারের অযোগ্য পানি। এই নদী দিয়ে তখনকার সময়ে স্টিমার চলতো, কিন্তু বর্তমানে এই নদীটি একটা মরা খালে পরিণত হয়েছে। বর্তমানে আমরা দুর্গন্ধ ছড়াইছে যে আমরা রাস্তাঘাটে বা হাট বাজারে চলাফেরা খুব অসুবিধা হইতেছে। খালটা পড়ে গেছে, এই খালটা যদি আপাতত সংস্কার করা হয়, আমরা যারা এখানে আশেপাশে যারা আছি আমরা লাগে একটু উপকার হইল। 2020 সালে নদীটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় আবারও করা হয় দখল। তবে দখলদারদের উচ্ছেদ সহ নদীটি খননের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। নদীর দখল এবং দূষণ নিয়ে শাখা বরাকের যে অবস্থায় আছে, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে নবীন নাব্যতা আবার ফিরে আসে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শাখা বরাক নদীটির দৈর্ঘ্য 95 কিলোমিটার। সময় সংবাদ, হবিগঞ্জ। দলীয় প্রভাব দেখিয়ে মামলাকে রাজনৈতিক মামলা দেখিয়ে প্রত্যাহার করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা নিউটন দাসের বিরুদ্ধে। ন্যায় বিচার চেয়ে দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জগদীশ দাস। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন 2004 সালের 14 মে বানিয়াচং উপজেলার সেকান্দরপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে নিউটনের জগদীশ দাসের পরিবারের উপর হামলা চালায়। এতে জগদীশ দাসের পরিবারের 5 সদস্য আহত হন। এ ঘটনায় জগদীশের ভাগিনা পরিতোষ দাস বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা করেন। মামলাটি 2012 সালে বিচারাধীন অবস্থায় নিউটন দাস দলীয় প্রভাব খাটিয়ে রাজনৈতিক মামলা দেখিয়ে হবিগঞ্জ আদালতে মামলাটি বাতিল করিয়ে নেন। ন্যায় বিচারের স্বার্থে মামলাটি আবারও নথিভুক্ত করার দাবি জানান ভুক্তভোগী জগদীশ দাস। জামালপুরের সরিষার দিগন্ত জোড়া মাঠে সারি সারি বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। এবছর আবহাওয়া ভালো হওয়ায় আবাদ বেড়েছে গত বছরের চেয়ে দ্বিগুণ। অন্যদিকে মৌমাছির কারণে পরাগায়ন হওয়ায় ফলনও ভালো হচ্ছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা যেন হলুদের গালিচা। তার মাঝে বসানো হয়েছে সারি সারি বক্স, যেখানে বাসা বেঁধেছে মৌমাছি। জামালপুরের বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতে মৌ বক্স বসিয়ে চলছে মধু সংগ্রহ। মৌচাষিরা জানান, প্রতিদিন প্রতিটি বাক্স থেকে 4 থেকে 5 কেজি মধু পাওয়া যাচ্ছে। এবছর আবহাওয়া ভালো হওয়ায় গত বছরের চেয়ে দ্বিগুণ বেড়েছে চাষ। যার মৌমাছি ভালো আছে তার ভালো একটা প্রফিট হবে আশা করতেছি। শস্যের উৎপাদনও ভালো এবং মধুর সংখ্যাও ভালো। এদিকে কৃষি বিভাগ বলছে, মৌমাছির কারণে সঠিকভাবে পরাগায়ন হওয়ায় ফলনও ভালো হচ্ছে। মৌবক্স স্থাপিত হওয়ায়
সরিষার ফলন বৃদ্ধির পাশাপাশি মধু উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে মোয়ালরা উপকৃত হচ্ছে, কৃষকরা উপকৃত হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জামালপুরে ৪১,৫৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আর এবছর মধু সংগ্রহে ৭,২৮৭টি বক্স বসানো হয়েছে। সময় সংবাদ, জামালপুর। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ৩০ ডিসেম্বর রাতে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ডাব্বরলাং নামে এক ভারতীয় নাগরিক। খবর পেয়ে তাকে ওই এলাকা থেকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় বিভিন্ন ঔষধ। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে নজরদারি না থাকায় সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ পরিণত হয় অস্থায়ী বাজারে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। গত সপ্তাহে অভিযান চালিয়ে হকার মুক্ত করা হয় সেতুটি। নির্বিঘ্নে চলাচল করতে পেরে স্বস্তি প্রকাশ করেন নগরবাসী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। খনন পুনঃখননের কাজ চলছে ৩টি। সঞ্চালন লাইনে আরও ৩ কোটি ঘনফুট সরবরাহের আশা। শীতের দাপটে জবুথ হব উত্তর পূর্বাঞ্চল। বাড়ছে শিশুদের নানা রোগ। নিউমোনিয়া ও অ্যাজমার হার স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ৩ গুণ। বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। এবং সরকার পতনের পর আত্মগোপনে বেশিরভাগ জনপ্রতিনিধি। হবিগঞ্জের পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা ব্যাহত। শিগগিরই সমাধানের আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।